বাংলাদেশের মানুষ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি দেখতে চায় না উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন আশা করে। ছাত্রদলের সমাবেশে এসব কথা বলেন তিনি। অন্যদিকে ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বছর ঘুরে আবারও এসেছে গণঅভ্যুত্থানের মাস। যে আকাঙ্ক্ষাকে ধারণ করে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে আছি কি? সঠিক পথে আছে কি, নাকি পথ হারাচ্ছি আমরা? এই প্রেক্ষাপটে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও লেখক। সেই সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বলেছেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আমরা গণঅভ্যুত্থানের আবার সেই মাসে উপনীত হয়েছে, এক বছর পেরিয়ে। এই সময়ের ব্যবধানে আসলে গণঅভ্যুত্থানের আমরা যদি আকাঙ্ক্ষার কথা বলি, সেটাকে কতটুকু ধারণ করতে পারছি? সঠিক পথে হাঁটছি কি? না, সঠিক পথে হাঁটছি। এখানে হয় কি, আমরা অনেক সময় ইংরেজিতে একটা শব্দ রয়েছে, ইলিউশন। তো ইলিউশন হলো আপনার যেটা স্বপ্ন, ড্রিম। সেই ড্রিমে আপনি সারাদিন কি কল্পনা করেন, তারপর শেষে আপনার বাস্তব জীবন কি, আপনার শরীর, মন, মানসিকতার সঙ্গে আপনি ঘুমানোর পরে যে জিনিসটি স্বপ্ন আকারে দেখা দেয়, যার সাথে আপনার রিয়েলিটি অফ লাইফ, এটার বাইরে যখন আপনি পুরো ফ্যান্টাসি একটা জীবন যাপন করবেন, আপনার বাংলাদেশে আসছেন কিন্তু সারাক্ষণ আপনি হলিউডের চিন্তা করছেন, সারাক্ষণ আপনি লন্ডন আমেরিকার কথা চিন্তা করছেন, যেটা আপনার সঙ্গে যায় না। এটাকে বলা হয় ইলিউশন। মানুষ যখন খুব অতিমাত্রা ইলিউশনের মধ্যে থাকে, তখন তার মধ্যে শুরু হয়ে যায় হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন একটা রোগ, এবং এই হ্যালোসিনেশন যখন কোনো একটা মানুষকে পেয়ে বসে, তখন যেটা হয় সেটা হলো সে আপনজনকে পর ভাবতে থাকে, আর যারা শত্রু তাদেরকে মিত্র ভাবতে থাকে। এবং এই যে রোগটি, এই রোগের আবার হওয়ানোর জন্য, কাউকে হ্যালোসিনেশন আক্রান্ত করানোর জন্য একটা নতুন এই ওষুধ আবিষ্কার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একটা প্রকল্পের আন্ডারে, আন্ডার দ্য M16-এর একটা প্রকল্পের আন্ডারে উইনস্টন চার্চিল এই ওষুধ খাইয়ে হিটলারকে এই ওষুধ খাইয়ে এমন করতে চাচ্ছিলেন যে হিটলার যেন তার বন্ধুদেরকে শত্রু মনে করে, শত্রুদেরকে বন্ধু মনে করেন। তাহলে দেখুন, ইলিউশন থেকে হ্যালোসিনেশনে চলে আসে। বাংলাদেশের এখন যে অবস্থাটা হয়ে গেছে, সেটা হলো শেখ হাসিনার পতনটা ছিল আমাদের কাছে এটা মানে ইলিউশন। এটা আমাদের ড্রিমের মধ্যে হচ্ছিল না। এর কারণ হলো, একটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে ফিজিক্যাল ফিটনেস দরকার, মেন্টাল ফিটনেস দরকার, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দরকার। তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে তার জুলুম, অত্যাচার, নির্যাতন বলেন, ক্ষমতার দম্ভ বলেন, সেখানে নিয়ে গেছিল। তখন আমরা তাকে নিয়ে অলৌকিক চিন্তা ভাবনা করতাম, ইস, আকাশ থেকে যদি মানে অনেকগুলো ফেরেশতা চলে আসতো। তো শেখ হাসিনা এই যে রাস্তাতে যখন যায়, তখন কি আকাশে যে বজ্রপাত, যেটাকে আমরা ঠাডা বলি, এই ঠাডার কি চোখ নাই? তারা কি একটু শেখ হাসিনার উপর পড়তে পারে না? আমরা যে এত কষ্ট করছি, আল্লাহর বেহেশত থেকে জায়গায় ঠাড়ার অভাব আছে? শেখ হাসিনাকে এখান থেকে যে আজরাইল পাঠায় যদি জানটাকে আওয়াজ করে এখান থেকে নিয়ে গেছে, তাকে বেহেশতে জায়গা দেখ, পুরো একটা বেহেশত দিয়ে দেখ, তাতে তো আমাদের কোনো আপত্তি নাই। তো এইভাবে আমাদের বহু মানুষের ইলিউশনটা ওই পর্যায়ে চলে গিয়েছিল। এবং সেই ইলিউশনটা যখন বাস্তবায়িত হচ্ছিল না, আমাদের অনেকের মধ্যে হ্যালোসিনেশন চলে এসেছিল। আমরা আপন পর বুঝতে পারিনি। এটা হলো বাস্তবতা। এবং সেটা দেখুন, ফলে কি হলো, এই যে একটা গণঅভ্যুত্থান হলো, বিপ্লব হলো, যখন যারা বিপ্লবী ছিলেন, এখন নাহিদ বলেন, যারা বলেন, ওদেরকে জিজ্ঞাসা করেন, সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে তারা কেউ বলতে পারবে না, তাদের ভিতরে একটা রক্তে একটা নাচন চলে এসেছিল। ঘটনা একটা ঘটে, তার সে নির্মম আর একটা ঘটনা ঘটে, তার সে একটা নির্মম একটা ঘটনা ঘটে। ফলে এটা একটা চেইনের মতো করে, যেটা জুন মাসে বলতে গেলে 10%ও ছিল না, এটা রাতারাতি 90%-এ চলে আসলো জুলাই মাসে, এবং আগস্ট মাসে এসে বাকি 10% 5 দিনের মধ্যে হয়ে গেল। মানুষ যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সবার রক্তে আগুন ধরে গিয়েছিল এই বিপ্লব করার জন্য। তাদের কোনো টার্গেট ছিল না, কোনো স্বপ্ন ছিল না, কোনো ড্রিম ছিল না, নাথিং।
তারা কেন মানে এমন একটা বিপ্লবের যে উন্মাদনা, সেই উন্মাদনা দিয়ে তারা শুধু পাগলের মতো মাঠে ছুটে বেরিয়েছে। সেখানে নিজে মরবে না শেখ হাসিনা মরবে না শেখ হাসিনার পতন ঘটবে, এই চিন্তা তাদের হয়নি। এখন দেখেন এটা যখন সফলতাটা চলে আসলো, সফলতা চলে আসার পর এখন শুরু হয়ে গেল হ্যালোসিনেশন। হ্যালোসিনেশনটা হলো এই বিপ্লবের যারা বন্ধু, এই যারা বিপ্লবী, যারা ক্ষমতার অংশীদার হয়ে গেছে, তারা বিপ্লবের বন্ধুদেরকে চিনতে পারেনি। আর বিপ্লবের যারা শত্রু, সত্যিকার অর্থে যারা শত্রু, দেশের যারা শত্রু, তারা যেন কোত্থেকে এসে কিভাবে যেন একদম কে পয়েন্টগুলোতে বসে গেছে। বাংলাদেশের ধরেন প্রায় 500-র মতো থানা আছে, উপজেলাগুলো আছে। এই যে রদবদলগুলো, ডিসিএসপি পদের রদবদলগুলো, শত শত কোটি টাকার যে লেনদেন, যা কিছু আছে, ইটস এ ওয়ান সর্ট অফ হ্যালোসিনেশন। যদি সত্যিকার অর্থে বিপ্লব বলেন, আদর্শ বলেন, এটাকে যদি ড্রিমের মধ্যে থাকতো, তাহলে এই দুর্ঘটনা ইলিউশনে থাকতে থাকতে কি বাস্তবতার খেই হারিয়ে ফেলেছে? ইলিউশনটার কারণে হলো কি, ইলিউশনের শুধু বাস্তবতার মানে ইলিউশনের কারণে বাস্তবতাটা হারিয়ে ফেলেছে। এবং এটা শুধুমাত্র যে এখন যারা ক্ষমতা আছে তারা নয়, এখানে আমি বলবো জামাত, এখানে আমি বিএনপি, অন্যান্য যে রাজনৈতিক দল, ইভেন জাতীয় পার্টি যারা যারা আছে, এই ইভেন আওয়ামী লীগ, সবার মধ্যে কিন্তু এই ইলিউশনটা চলে গেছে। আওয়ামী লীগ ধরেন যেখানে তার পতন 5 দিন পরে হবে, মানে আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে, অথচ আগস্ট মাসের 5 তারিখে নয় 1 তারিখে তাদের ভাবসাব ছিল 2041 সনের আগে শেখ হাসিনার মৃত্যুও হবে না আর শেখ হাসিনার পতনও হবে না। সো এটা কি বলা হয় আসলে শুধু ইলিউশন, এটা হ্যালোসিনেশনের পর্যায়ে চলে গেছিলাম। শেখ হাসিনা দেখেন শেষের দিকে এসে তার দলের যারা সত্যিকার অর্থে আপনজন মানুষ, আওয়ামী লীগের জন্য যাদের ডেডিকেশন আছে, দেশের জন্য যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যাপার হলো একটা বড় অ্যাসেট ছিল যে যে দলই করুক না কেন, যারা একবার মুক্তিযুদ্ধ করেছে শেখ হাসিনা ডাকলে মানে তারা সবাই যেতেন। এই যে একটা বিশাল সম্পদ, এই সম্পদটিকে সে নষ্ট করেছে। নষ্ট করে সেখানে সে বেনিয়া, চাঁদাবাজ, এরপরে শেয়ার মার্কেট লুটেরা, ব্যাংক লুটেরা, এই সমস্ত লোকদেরকে সে জায়গা দিয়েছে। ফলে কি হলো দেখেন যে সব মিলিয়ে আমরা যে ইলিউশন অ্যান্ড নেক্সট স্টেপ টু হ্যালোসিনেশন, এটা যে পড়েছি, এটা শেখ হাসিনার জমানাতে একরকম ছিল এবং বিপ্লব পরবর্তী গত একটা বছরে এটা শেখ হাসিনার জমানার সাথে আরও বহু বহু গুণে বেড়ে গেছে। এখন আমরা সত্যিকার অর্থে কেউ কারো শত্রু মিত্র চিনতে পারছি না। বিএনপি বুঝতে পারছে না তার শত্রুকে, জামাতও বুঝতে পারছে না তার শত্রুকে, কে যে আমার মিত্র সরকার বুঝতে পারছে না, এনসিপি বুঝতে পারছে না। দ্বিতীয় হলো যে যাদের হাতে ক্ষমতা, এখন শুধুমাত্র ক্ষমতা থাকার কারণে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে ভয় পাচ্ছে। আপনি চিন্তা করুন, এই যে আজকে দুটো সমাবেশ হলো, বিএনপির মতো একটা বৃহত্তম সংগঠনের ছাত্র সংগঠন, তো ছাত্র সংগঠন যে ঐতিহাসিক সমাবেশটা তারা করলো এবং যে মানে এখানে যে সংখ্যাধিক্য যে পরিমাণ লোক আসলো, তার 100 ভাগের 1 ভাগ সেই জাতীয় শহীদ মিনারে এনসিপির মতো দল আনতে পেরেছে কিনা আই ডোন্ট নো। অন্ততপক্ষে আমি টেলিভিশন যেটা দেখেছি আমার কাছে মনে হয়নি। কিন্তু এই যে বিএনপির যে ব্যাপক জনসমর্থন, ব্যাপক জনপ্রিয়তা, তাদের যে সাংগঠনিক ক্ষমতা, অ্যাজ ওয়েল তাদের যে অর্থনৈতিক সঙ্গতি, এইগুলো নিয়ে আসলে তাদের জামাতের সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে প্রতিযোগিতা, তাদের সঙ্গে রেষারেষি, তাদের সঙ্গে কাউন্টার মানে তাদেরকে দেওয়া, এটা আসলে মানায় না। তো কিন্তু বিএনপি সেই কাজটা করছে এবং সেটা শুধুমাত্র মনোমস্তিষ্কে না, ফিজিক্যালি করছে। আপনি কি দেখবেন রাজনীতিতে প্রতিপক্ষের অভাবেই কি বিএনপি এমনটি করছে? না না, ওটা হলো যে ওই যে বললাম যে ইলিউশন অ্যান্ড হ্যালুসিনেশনের কারণে প্রথমত সে তার শত্রু মিত্র বুঝতে পারছে না এবং সে তার নিজের ওজনও বুঝতে পারছে না যে আমি কোন পর্যায়ে। একটা বাঘ বা একটা সিংহ বনের যে প্রাণী, আপনি যত কিছু হোক না কেন, 1000টা খরগোশ, 1000টা শিয়াল, 1000টা যদি আপনার বেজি বানর এসে সারাক্ষণ তার সামনে নাচতে থাকে, ও চোখ বুঝে থাকবে। এটা হলো তার রাজস্বিকতা, ও তার ওজন বুঝতে পারে। কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে তার যদি ওজন হারিয়ে ফেলে সে কিন্তু সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবে। বিএনপি অনুধাবন করতে পারছে যে রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, কিন্তু গুণগত পরিবর্তন কেন আসলে দৃশ্যমান হচ্ছে না? না, এখানে ব্যাপার উনি যেহেতু একটা দলের সুপ্রিম কমান্ডার, দেশের বাইরে আছেন, তার অনেক ডিফিকাল্টিজ আছে, মানে এই রাজনীতি করতে গিয়ে তাকে অনেক সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। যেহেতু তিনি এখন সরজমিনে ফিজিক্যালি তিনি এখন বাংলাদেশে নেই, লন্ডনে থেকে মানে যতটা করা সম্ভব এর চেয়ে আর তার পক্ষে সম্ভব নয় বেশি করা।
ফলে আমি তার বক্তব্যের সমালোচনা না করে আমি শুধু যেটা বলতে চাই যে মাঠের যে অবস্থা, সেই অবস্থা উনি ওখানে বসে যা দেখছেন শুনছেন সেই কল্পনার চেয়েও খারাপ। এখন আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে, দায়টা তো তাকে নিতে হবে। বিকজ এই যে যতগুলো গর্ত তৈরি হয়েছে, প্রত্যেকটা গর্তকে তাকে ফিল আপ করতে হবে। তখন এটা একটা আত্মঘাতী বিষয় হবে। 2 নম্বর হলো যে যদি অন দ্য লং রানে এই জিনিসগুলো চলতে থাকে, এখন যে অবস্থায় চলতে থাকে, তাহলে বোধহয় তারেক রহমান সাহেবের সাথে বাংলাদেশে কেউ আর ক্ষতিগ্রস্ত হবে না। ফলে আমি দেখলাম যে তিনি বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু এই যে জনগণের যে ক্রাউড, এখানে সেই ক্রাউডের সঙ্গে তিনি যেখানে বসছিলেন, যেভাবে হাত নাড়াচ্ছিলেন, যেভাবে কথা বলছিলেন, ওটা আসলে মিল ছিল না। ইট মিনস তিনি অ্যাবসেন্ট মাইন্ডে সেখানে ছিলেন। এবং এটারই একমাত্র কারণ হলো যে তিনি এই যে বাংলাদেশের যে বিষয়গুলো তিনি নিজেও মিলাতে পারছেন না, যে এই গত 1 বছর কি হয়ে গেল, এরকম তো হওয়ার কথা না। এই কারণ হলো যে ওই যে আগস্টের 1 তারিখ 2024 পর্যন্ত তার যে চিন্তা চেতনা ছিল, 5 তারিখের পর ডিফারেন্স, আবার 5 তারিখ থেকে এই পর্যন্ত যা কিছু বাংলাদেশে হচ্ছে, আমরা এখানে বসে যে পরিমাণ কষ্ট পাচ্ছি, উনিও তো ওখানে বসে কষ্ট পাচ্ছেন, দূরে থাকলে আরও বেশি কষ্ট হচ্ছে। আমরা এখানে বসে যতটা চিন্তা, দুর্নাম বদনাম পাচ্ছি, তাকেও এই জিনিসগুলো করতে হচ্ছে। ফলে কি হচ্ছে, এই যে 1 বছরে মানে মূল যে বিষয়টা, যে মানে ইলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন, এই জায়গাটাতে আমরা আসলে সবাই চলে গেছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব এম এ আজিজ, 24 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ আছে 24 দফা। কিন্তু জানতে চাই, আমরা 24-এর আন্দোলনে যে বিপ্লবীদের আন্দোলনের অগ্রগামীদের তালিকায় দেখেছি, সম্মুখ যুদ্ধ হিসেবে যাদের আমরা চিনি, 1 বছরের ব্যবধানে আমরা কাউকে আবার দেখলাম যে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে। এই পরিবর্তনটা আমাদের দেখতে হলো কেন? জুলাই কি ঠিক পথে আছে নাকি পথ হারাচ্ছে? ধন্যবাদ আপনাকে। জুলাই অনেক আগেই পথ হারিয়েছে, কারণ এখানে ডক্টর সায়ন্ত সে জেলে ছিল, সেখানে জামাতের সাধারণ সম্পাদক ছিলেন, সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, আরো অনেকেই ছিলেন। ডক্টর সায়ন্ত ওপেন ইয়ারে বলেছে যে নাহিদ জামাতের তৈরি, এবং জামাতের সাধারণ সম্পাদক বলেছে। সুতরাং যা কিছু ঘটছে আমার কাছে মনে হয় এটা জামাতের অনুপ্রেরণা, পরামর্শ, এই কারণেই। নইলে নাহিদ কেন নতুন রিপাবলিক চাইবে? নাহিদ কেন সংবিধান নতুন চাইবে? হ্যাঁ, আপনার এখান থেকে অনুমান করা যায় যে তাদের প্রথম দফাই হচ্ছে নতুন সংবিধান চায় এবং নতুন রিপাবলিক চায়, দ্বিতীয় রিপাবলিক চায়, এবং এই 24 দফাই হচ্ছে নতুন বাংলাদেশের জন্য। এখন কি বাংলাদেশটা পূরণ হয়ে গেছে? কি ঘটছে এমন? এর আগে ধরেন একমাত্র জাতি বাংলাদেশের এই পূর্ব পাকিস্তান এরিয়ায় ভাষার জন্য জীবন দিছে, পৃথিবীর মধ্যে অনন্য। সেটা কোথায়? এবং তার এই বক্তৃতায় কিন্তু 47-কে স্মরণ করেছে, কিন্তু 52-কে স্মরণ করে নাই, অথচ আমরা বাংলা ভাষায় কথা বলি। দ্বিতীয় আসেন 71-কে মনে হয় স্মরণই করতে চায় না, মহান 71 কথাটা বলছে, মহান কথাটা বলেছে। এখন যদি আপনার নতুন রিপাবলিক হয়, নতুন বাংলাদেশ হয়, তাহলে 71 থাকে কোথায়? এরপরে তো আপনার দেখেন 71-কে উপেক্ষা করে কারা স্বার্থ হাসিল করতে চাইছে, এটাই তো ব্যাপার। এখানে অবশ্যই জামাতের অনুপ্রেরণা আছে। নাহিদ তো জামাতের লোক, জামাতের সাধারণ সম্পাদক বলেছে, আমি তো বললাম, ডাক্তার সায়ন্ত অনিয়ারে বলেছে। কিন্তু নাহিদ বলতেছে জামাতের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা হলো আপনার গুপ্ত জামাত, গুপ্ত শিবির তো অনেক পার্টির মধ্যেই আছে, আওয়ামী লীগের মধ্যেও ছিল। ওই দেখেন না, যখন মিটিং ডাকলো গণঅভ্যুত্থানের পরে, হঠাৎ করে ভিসির ওইতে বললো আমি শিবিরের প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাই তাকে ছাত্রলীগ জানতো। সুতরাং এটা গুপ্ত জামাত, গুপ্ত শিবির অনেক জায়গায় আছে, এবং তাদের আচরণটা আপনি দেখেন। ইউনাইটেড হসপিটালে জামাতের আমির ভর্তি হলেন, ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান থাকলেন, প্রেস কনফারেন্স করলেন, হ্যাঁ, কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু ইউনাইটেডে ভর্তি নেন নাই।
আবার দেখেন ইসলামিক ব্যাংকে নাবিল গ্রুপ ওখান থেকে লোন নিছে, সেই লোন আবার জমা দিয়ে শেয়ার নিছে, এখন সে ইসলামিক ব্যাংকের মালিক জামাত ইসলাম। এবং এই জায়গায় সব জায়গায় এখন যা কিছু ঘটছে, এই 5ই আগস্টের যে বিষয়, যে অভ্যুত্থানের যে ফলাফল, এটাকে বিপদগামী করতেছে কিন্তু অন্তরাল থেকে জামাত ইসলাম। জামাত ইসলাম খেলছে। জামাত ইসলাম দেখেন ঐক্যমত কমিশন, ঐক্যমত কমিশনে সবকিছু আলোচনা হচ্ছিল, আগাচ্ছিল। ইসলামিক আন্দোলন বাংলাদেশ ছাড়া কেউ আনুপাতিক নির্বাচন কিন্তু কখনো চায় না। 1/11-এর সময় ইসলামিক আন্দোলন বাংলাদেশ আপনার আনুপাতিক নির্বাচন চেয়েছিল, এরপরে কেউ চায় নাই। আর ঐক্যমত্য কমিশন ফাইনালি যে স্প্রেডশিট দেয়, অর্থাৎ সবার কাছে কি কি চায় নিয়ে সংকলন করে যে ঐক্যমত্য কমিশন যে স্প্রেডশিট দেয়, অর্থাৎ এজেন্ডা ভুক্তই আনুপাতিক নির্বাচন। জনাব এম এ আজিজ, একটি বিষয় বুঝতে চাই, আপনি বলছিলেন এই মুহূর্তে জামায়াত খেলছে, জামায়াতের শক্তির উৎসটা আসলে কোথায়? ক্ষমতায় তো আছে, আমরা যেমনটি জানি যে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনি বলছিলেন এই মুহূর্তে জামায়াত খেলছে, জামায়াত যদি ক্রীড়নকের ভূমিকা এই মুহূর্তে অবতীর্ণ হয়ে থাকে, জামায়াতের শক্তির উৎসটা আসলে কোথায়? ক্ষমতায় তো আছে অন্তর্বর্তী সরকার। শোনেন, ওই প্রেস সেক্রেটারি আজকে আমি তার লেখা একটা নাম, তার কোটেশন দেখলাম যে জামাত অত্যন্ত সংগঠিত দল এবং অর্গানাইজ দল, সবাই ফলো করা উচিত। আপনি বুঝেন জামাত কোথায় থাকে, খেয়াল করেন। এই কথা কেন বলতে গেল সরকারের মধ্যে, কেন আপনি বলেন? ওই আমি কথা মিস করে গেছি, ধরেন বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হসপিটাল ভর্তি করে নাই, যদি নাহিদ ইসলাম যদি অসুস্থ হয়, তাকে যদি ভর্তি না করে, তাহলে ওখানে মব যেত না। আর ওখানে বিদেশে পিনাকি বসে আছে যে বুলডোজার দিয়ে ওটা গুঁড়া করো, ইউনাইটেড গুঁড়ো করে হতো না। তাহলে এটা লিঙ্কগুলো তো খুঁজে বের করবেন আপনি। সুতরাং বিএনপি হচ্ছে ভদ্রলোকের দল, বিএনপি এগুলো দেখেও দেখে না। তারা ভাবছে বড় দল, 17 বছর এই ফেসিবাদের নির্যাতন, নিপীড়ন, আয়নাঘর, হত্যা মামলা আছে, একটা সমর্থক ছোট নেই, এই জন্য ভাবছে ইলেকশনে গেলেই জিতে যাবে। সুতরাং কোনোভাবে ইলেকশনটার জন্য তাকায় আছে। আবার উপরে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি এবং জামাত নিয়ে কিন্তু খেলা করছে, এবং বিরোধী দল বিএনপিকে বিরোধী দল বানায় ফেলছে বিএনপির সাথে। সুতরাং এই যে 5 তারিখে একটা সম্ভাবনা আছে বা 8 তারিখে সম্ভাবনা আছে নির্বাচনের রোডম্যাপ, যে অভিযোগটি আপনি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপাতত খেলা করছে জামায়াত এবং এনসিপি কে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগামীতে নির্বাচনে দাঁড়াবেন? নির্বাচনে দাঁড়াবেন না, উনি ক্ষমতায় থাকতে চান। মাংনা পাইছে, ছাত্র আইনে বলছে না, নিয়োগ করে ফেলছে। গদি তো আপনি যখন গ্রামীণ ব্যাংকে ছিল, ওটা তো সরকারি ব্যাংক ছিল, উনি এমডি থাকার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে না কেস, তার বয়স তখন 72 হয়ে গেছে। হ্যাঁ, উনি তো ছাড়তে চান না, এটা উদাহরণ আছে। একটা উদাহরণ থাকলে কিন্তু এরকম হয়। উনি দেখেন আন্তর্জাতিক পুরস্কার, নোবেল প্রাইজ সহ অনেক পুরস্কারের সুদ মৌকুফ করে দিচ্ছে, লাগবে না, উনি বোধহয় আর একটা পুরস্কার পাবেন, ভাবটা এমন। তো সুতরাং এগুলো করে লাভ নেই। ধরেন লন্ডন বৈঠক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থেকে শুরু করে যতগুলো কথা বলে, সবগুলো কথায় যদি কিন্তু থাকে, যদি কিন্তু থাকে। এবার 5 তারিখ বা 8 তারিখে দেখবেন ঘোষণা করলেও ওই যদি কিন্তু থাকবে। মানুষের আস্থার সংকট কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং ওই আমি বলবো যে আসলে এখন যে অবস্থা, দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই যে এনসিপি দিয়ে খেলা, এই যে উনি বললেন না যে এই পাশাপাশি 2টা সভা হয়েছে, ছাত্রদল এবং এনসিপি তো মিটিং শুরুই করতে পারে নাই, শুরু করছে কতবার, 10 ভাগের 1 ভাগ লোক হয় নাই। এটা দিয়ে কি করবে ইউনূস সাহেব? 1/11-এর সময় রাজনীতির দল করতে চাইছিল, পারে নাই, ভাবছে এনসিপি দিয়ে করে ফেলবো। গণ অভ্যুত্থান করে শেখ হাসিনার মতো একটা ডিকটেটরকে যখন পালাতে বাধ্য করছে, এদের দ্বারা সম্ভব। এখন দেখতেছে এরা এই 52 সাল থেকে শুরু করে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিছে, কোনো আন্দোলনে সরকারের অংশীদার ছাত্ররা হয় নাই। আবার
কোনো সব আন্দোলনের নেতৃত্ব দিছে ছাত্ররা এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা। এত বিতর্কিত 2024 সালের ছাত্রদের কি হচ্ছে না বলেন? এই যে এখন বলে না অমকে নিলে চাঁদা, অমকে নিলে হাদিয়া, অমকে নিলে ডোনেশন, অমকে নিলে অনুদান, কেউ পিছে নেই, কেউ পিছে নেই। আপনার জামাত ইসলাম বড় বড় প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। প্রফেশন, সাংবাদিকতা সব দখল করে নিচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান দখল করে তল দিয়ে গোপনে সব গুপ্ত জামাত বসায় দিচ্ছে, গুপ্ত জামাত। এটা তো বিএনপি তো উপরে দেখতেছে, আপনি দেখেন না ফাঁকা। ইউনাইটেড হসপিটাল জামাতের, এটা কে জানতো বলেন? আপনি জানতেন? আমি জানতাম না তো, আমরা তো চিকিৎসা নিচ্ছি, গেছি তো। এখন ইসলামিক ব্যাংক, সেটা বোর্ড চেঞ্জ করে এস আলমের শেয়ার ছিল, তারা এস আলম দখল করছিল, এটা বানলাম। হ্যাঁ, কিন্তু এখন যে নাবিল গ্রুপ শেয়ার কেনার নামে নিয়ে যে জামাত ইসলামিক ব্যাংক নিয়ে নিল, এটা কি কেউ টের পাইল? ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। গোলাম আল্লাহ রনি, যেমনটি জনাব আজিজ বলছিল যে খেলার কথা, সব খেলাই কি ক্ষমতার বলয়কে কেন্দ্র করে ঘুরছে? এবং যেমনটি আমরা রাজনৈতিক মহলে বর্তমান সময়ে শুনতে পাই যে সরকারের ভেতরে আরেকটি সরকার আছে, তারা কারা এবং সরকারের ক্ষমতার সুবিধাভোগী আসলে কারা? এখানে আপনার ক্ষমতার ব্যাপারে দুটো বিষয় বুঝতে হবে, যে যারাদের জনসমর্থন আছে, জনপ্রিয়তা আছে, এবং যারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায়, যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে, আগামী 100 বছর 200 বছর, জেনারেশন টু জেনারেশন, তারাই কিন্তু সবসময় নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চায়। কোনো অসাংবিধানিক ওয়ে, কোনোভাবে তারা মানে আদার দ্যান ইলেকশন তারা ক্ষমতায় যেতে চায় না। তো সেই দিক থেকে আপনি এখন ডিফাইন করতে পারেন যে যারা নির্বাচন চায় তারা এক দল, আর যারা নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায়, তালবাহানা করতে চায়, নির্বাচন নিয়ে মুনাফিকি করতে চায়, মির্জাফরগিরি করতে চায়, সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, তারপরে আপনি দেখেই বুঝতে পারবেন যে এখানে যা কিছু হচ্ছে মূলত নির্বাচনটাকে নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। এটাকে মানে পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই নানা রকম বিতর্ক তৈরি করা হচ্ছে, যে জনগণ ভোট দিবে, এরা কি ভোট দিবে, এরা তো ভোট দিতে পারেই না, টাকা খেয়ে, মানে এই সমস্ত কথাবার্তা যারা বলে, ইটস নট ভেরি ব্যাড, মানে ইটস ভেরি ব্যাড। সেকেন্ড থিং হলো যে এক জালেম গেছে আর এক জালেম আসবে, এক সাদাবাজ গেছে আর এক সাদাবাজ আসবে। তারপর শেষে মানুষের মধ্যে একটা ভীষণ বাজে রোগ হলো নিজেকে সৎ মনে করা। তো নিজেকে যখনই আপনি সৎ মনে করছেন, অন্য একটা লোককে আপনি অসৎ মনে করছেন, মানে সমাজের মধ্যে একটা ক্লাসিফাইড করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার সমস্ত নেয়ামত, সব কিছু সমস্ত মানুষের জন্য ইউনিভার্সাল করেছেন। চোর ডাকাত গুন্ডা বদমাশ থেকে শুরু করে সব মানুষের জন্য আল্লাহ সব কিছু সমানভাবে বন্টন করেছেন, যে তোমরা যার যার যোগ্যতা অনুযায়ী এটা অর্জন করে নাও। আল্লাহ সেখানে করে। আর এখানে জামাত বলতেছে না, আমরা এখানে সব কিছু সৎ মানুষের শাসন কায়েম করবো, সব কিছু। পৃথিবীর আজ পর্যন্ত আমি 5000 বছরের ইতিহাস ইউরোপ এবং আমেরিকার মোটামুটি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারবো আপনার সামনে। বিশ্বাস করেন, তারা যে শাসন ব্যবস্থার কথা বলে, সৎ লোকের শাসন, আল্লাহর আইন, এই থিমটি কখনোই কোনো শাসকের ছিল না, এমনকি খুলাফায়ে রাশিদিনের ছিল না। এমনকি বাদশাহ হারুন আর রশিদ থেকে শুরু করে যারা 400 বছর সারা দুনিয়া ডমিনেট করেছে, আব্বাসীয় ডাইনেস্টি, এরপরে অটোম্যান ডাইনেস্টি, তারাও প্রায় অলমোস্ট 700 ইয়ার সারা পৃথিবী মানে ডমিনেট করেছে এবং তাদের খিলাফত ছিল। তারাও কখনো বলেনি যে আমরা আল্লাহর আইন, সৎলোকের শাসন এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমাদের রাষ্ট্র চালাবো। আপনি অবাক হয়ে যাবেন যে বাদশাহ হারুন আর রশিদের মানে টোটাল যে ডাইনেস্টি, সেখানে মুসলমানরা ছিল মাত্র 15%, আর বিধর্মী মানে অন্য ধর্মী যারা লোকজন ছিলেন তারা ছিলেন 85%। তারা চিন্তা করেন যে তার যে রাষ্ট্র ব্যবস্থাটা, শাসন ব্যবস্থা, জুডিশিয়ারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, এটা কতটা সেকুলার ছিল। 85% বিধর্মী মানুষ, ফলে সেখানে অনেক মানুষ ছিল। এখন এই যে জামাত আমাদের এই 18 কোটি দেশে যদি আপনি বলেন যে সৎ লোকের মানুষ, এখন ওই যে উনি যেটা বললেন যে একটা এস আলমকে আমরা খারাপ বলি, সারা বাংলাদেশের মানুষ খারাপ বলতেছে। এর কারণটা হলো সে একটা ব্যাংক, সে ডিজিএফ এর মাধ্যমে সরকারের ক্ষমতা দেখিয়ে একটা ব্যাংক সে দখল করেছে। আমরা এস আলমকে খারাপ বলি, 21 টেলিভিশনের মতো একটা সংবাদ মাধ্যমকে সে দখল করেছে, কিন্তু সেটার একটা প্রক্রিয়া ছিল, মোটামুটি একটা আইন মানে শক্তি প্রয়োগ করেছে, কিন্তু একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক ছিল।
টেলিভিশন দখলের ক্ষেত্রে, পত্রিকা দখলের ক্ষেত্রে, কিংবা ধরেন ব্যাংক দখলের ক্ষেত্রে। কিন্তু এই জমানাতে গত 11 মাসে কি হলো, এস আলম যেটা ধরেন 1 বছর বসে করেছে, এরা তো 1 ঘন্টার সময়ের মধ্যে সেই কাজটা করে ফেলেছে। টোটাল জিনিসগুলো আমরা বুঝতেই পারিনি, টোটাল জিনিসগুলো করে ফেলেছে। এখন এটা কি ধরনের সততা, এটা কি ধরনের ন্যায়পরায়ণতা? এই জিনিসগুলো নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে তত বেশি এই রাজনীতিটা আমাদের জন্য ঘোলাটে হয়ে যাচ্ছে। যে রাজনৈতিক দলগুলো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি ক্ষমতায় যেতে চায় না? না, এখন মূল ব্যাপার হলো তারা ক্ষমতায় যেতে চায়। এখন তো তারা যারাই বিলম্বিত করতে চাচ্ছে তারা সবাই ক্ষমতায় আছে। আপনি ধরুন এখন জনাব আলী রিয়াজ সাহেব যে একটা মেলা মিলিয়েছেন, সেখানে সবাই গিয়ে মানে বসছেন সামনে, আর উমরা সবাই পায়ের উপর পা তুলে আয়েশ করে যে অবস্থা করেছেন। আচ্ছা বলেন তো, এই আলী রিয়াজ এবং তার সঙ্গে যারা আছেন তারা যে কোনো একজন সাবেক সংসদ সদস্য বাংলাদেশের, তাদের সাথে গিয়ে 1 to 1 টেবিলে গিয়ে পায়ের উপর পা তুলে জীবনে বসেছেন, এরকম একটা ছবি দেখান তো। দেখেন, যখন একটা অরাজনৈতিক অবস্থা থাকে তখনই তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আর যখন এটা রাজনৈতিক পরিস্থিতি হয়, তো এরা তো শহীদুদ্দিন চৌধুরী আনির সাথে গিয়ে দেখা করতে পারবে না, দেখাই করতে পারবে না, দে ক্যানট ডু ইট। তো যার জন্য কি হচ্ছে, এই যে তারা যে এখন তাদের কথা মতো পোলাও সার্ভ হচ্ছে, কোরমা সার্ভ হচ্ছে, তাদের কথা মতো কালিয়া কোপ্তা সার্ভ হচ্ছে, তাদের কথা মতো মাইক বাজছে, তো এই জিনিসগুলো তো সহজে এই নূপুরের নিক্কণ ধ্বনি তারা বন্ধ করতে চাচ্ছে। কিন্তু দফায় দফায় আলোচনার সুফল আমরা কতটুকু ভোগ করতে পারছি? জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি, এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে জামায়াতের তরফ থেকে যেমনটি বলা হচ্ছে, তারা অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে মামলা করবে। আমি সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের রিপোর্ট চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার, আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম আল্লাহ রনি, যে আলোচনায় আমরা ছিলাম, বর্তমান সময় আমরা যেমনটি দেখছি জুলাই সনদ ঘিরে রাজনৈতিক অঙ্গনে পরস্পর বিরোধী অবস্থানের রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে আবার এনসিপি নেতা সার্জিস আলম যেমনটি বললেন, মুজিববাদী সংবিধান ভেঙে চুরে নতুন সংবিধান চাইতে এসেছি। নির্বাচনের পথটা কি মসৃণ হচ্ছে? না, এখানে হয় কি যে ওই যে বললাম না যে ইলিউশন অ্যান্ড হ্যালুসিনেশন, প্রথম যেটা হচ্ছে, বাংলাদেশে কোনো মুজিববাদ বলতে কোনো জিনিস নেই। শেখ মুজিবুর রহমানের কোনো মতবাদ পুস্তক আকারে ছাপা হয়েছে, লেখা হয়েছে, সেটার ভিত্তিতে কোনো সংবিধান রচনা হয়েছে, বা সংবিধানের ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের এক্সট্রা অর্ডিনারি কোনো ডিজায়ার ছিল, আই ডু নট থিঙ্ক সো। হ্যাঁ, ওনাকে পরামর্শ দিয়ে একটা জিনিস করা হয়েছিল, সেটা বাকশালী কায়েম করা হয়েছিল। তো বাকশাল তো জিয়াউর রহমান সাহেবের সময়টাতেই এটা অফ করে দেওয়া হয়েছে। ফলে এই যে ছাত্ররা যা কিছু বলছে, পুরো বলার মধ্যেই তারা মানুষকে উত্তেজিত করতে চাচ্ছে, একটা মানে যাকে বলা হয় একটা প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে। এখানে বাস্তবতাটা হলো যে যেই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার সাথে সাথে আপনি যতই তাকে টানার চেষ্টা করেন, যতই তাকে গালাগালি করার চেষ্টা করেন, নর্মাল নিয়ম অনুযায়ী সেখানে তত বেশি আবেগ বাড়বে আর সহানুভূতি বাড়বে। এখানে মাঠে যারা আছে, মাঠে এখানে এনসিপি আছে, জামাত আছে, বিএনপি আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। মূলত সংগ্রামটা, সংঘর্ষটা এদের মধ্যেই হলে পাবলিক এখানে জাস্টিফাই করতে পারবে এবং এটা জমে উঠবে। কিন্তু এখানে ইলিউশনের কারণে সবার ভয় শেখ হাসিনাকে নিয়ে, ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে গুঁতা দিচ্ছে। তারপর শেষে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির সবাইও তার কথা, মানে এই ফ্যাসিবাদ, শেখ হাসিনা, জুলুম, এগুলো না বললে হবে না। এরপরে এনসিপি বলেন, অন্য জামাত বলেন, সমস্ত রাজনৈতিক দল একটা ভৌতিক, অর্থাৎ যে রাজনৈতিক দলটি বাংলাদেশ থেকে প্রায় 2-3 লাখ লোকসহ পালিয়ে গেছে, এখন সেই রাজনৈতিক দলকে সবচেয়ে ক্ষমতাধর একটা প্রতিভূ মনে করে তাকে 10টা গালি না দিয়ে মানে তারা কোনো কাজ শুরু করতে পারছে না। ইট মিনস এটা বাস্তবতা, রিয়েলিটি না। রিয়েলিটিটা হলো এনসিপির সামনে এখন সবচেয়ে বড় বাধা হলো বিএনপি, কিন্তু তারা বিএনপিকে টার্গেট করতে ভয় পাচ্ছে, কথা বলতে ভয় পাচ্ছে। আবার বিএনপির সবচেয়ে বড় বাধা হলো জামাত, কিন্তু জামাতের সঙ্গে তারা কোনো কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যেতে ভয় পাচ্ছে। তারা একবার ডক্টর শফিকের সাথে গিয়ে মির্জা ফখরুল সাহেব একবার দেখা করছেন, আবার তাকে খুশি করার জন্য দেখা গেল শহীদুদ্দিন চৌধুরী আনি তিনি জনাব তারেক রহমান সাহেবের পক্ষে বিরাট একটা ফুলের তোড়া নিয়ে দেখা করছেন। অথচ মনে মনে বিষ হলো যে আমি যদি তোমাদেরকে বাগিয়ে পেতাম তাহলে এমন ডলা দিতাম যে কত ধানে কত চাল, এক ডলা থেকে 33 মণ ধান থেকে চাল বের করে ফেলতাম। এটা হলো বিএনপির মনের কথা। জামাত সম্পর্কে তারা খুবই বিরক্ত। এনসিপির যেই ছেলেগুলোর সম্পর্কে যারা কথাবার্তা বলছে এখন খুব দেখবেন যে তোয়াজ করছে, তদবির করছে, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে আপনি দেখবেন যে উইদিন মানে 24 ঘন্টার মধ্যে যে ডলারটা দিবে, সেই ডলার মধ্যে দেখবেন যে এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রথম শিকার হবেন। কিন্তু এখন কি হচ্ছে, ইলিউশন অ্যান্ড হ্যালুসিনেশনের কারণে তারা এদেরকে
কথা বলতে ভয় পাচ্ছে, এদের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে, এদেরকে মূল্যায়ন করতেছে, অতি মূল্যায়ন করতেছে বা অবমূল্যায়ন করছে, নিজেদেরকে অতি মূল্যায়ন করছে বা অবমূল্যায়ন করছে। ফলে এই যে একটা যেটাকে বলা হয় ট্রাম্বলিং উইথ ফিয়ার, ভয়ে থর থর করে কাঁপা। মূলত এই যে আমরা দেখি না যে অনেক ভয় পেলে অনেকে কাশি দেয়, মানে তারপর সে ভয় পেলে ভূতের ভয় অনেক সময় গান গায়, অন্ধকার রাতে একা একা যাচ্ছে সে গান গায়। এখন এই যে জিনিসগুলো আপনি দেখছেন এরা সবাই ভূতের ভয়ে মূলত গান গাচ্ছে। মূলত ভূতও নেই, গানও তাদের যে গানটা হচ্ছে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, প্রবোধ দেওয়ার জন্য। এখানে যে মুখে যে কথাগুলো শুনছি এই কথাগুলো রিয়াল কথা নয়, এর পেছনে তাদের এক ধরনের চিন্তা, এক ধরনের বাস্তবতা এবং এক ধরনের কর্ম, আর ফিল্ডে এসে তারা অন্য কাজ করছে, এবং যা কিনা পুরো গণতান্ত্রিক প্রসিডিওর, রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে আমাদের যে পুরো নির্বাচনী ব্যবস্থা এটাকে জটিল করে তুলছে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের একটা লোক এখন বিশ্বাস করে না যে সরকারের ঘোষণা মতো যথাসময় নির্বাচন হবে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানিয়েছেন যে নির্বাচন একদিনও দেরি হবে না, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী হবে। প্রধান উপদেষ্টা তো মানে প্রেস সচিব তো দূরের কথা, প্রধান উপদেষ্টার ইমেজ এখন এমন পর্যায়ে এসছে, উনি যদি জনগণের সামনে এসে বড় একটা বট গাছের সামনে দাঁড়ায় এবং ওনার বট গাছের সামনে দাঁড়িয়ে উনি যদি নিজের কপালটা ফাটিয়ে ফেলেন, গুটিয়ে গুতে, যে আমি এই কপালের রক্ত, এই বট গাছটা রক্ত রঞ্জিত করে দিলাম, আমি যা বলছি কিয়ামত হয়ে গেল, আমার জীবন চলে যাবে, আমি 5 তারিখে ঘোষণা দেব, 8 তারিখে ঘোষণা দেব, কেউ বিশ্বাস করবে না। কিন্তু এটা তো ছিল না, এই জায়গাটা তারা নিয়ে আসে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন কেউ কাউকে বিশ্বাস করছে না। আপনি দেখেন নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা হবে, ভালো কথা, তো নির্বাচনে একটা তারিখ ঘোষণা করবো, এটা তো স্ট্রেট ওয়েতে বলতে পারতো আমি 6 তারিখে ঘোষণা করব, আমি 5 তারিখে ঘোষণা করব, অথবা 8 তারিখে ঘোষণা করব। তো এই একটা ডেটের ক্ষেত্রে সে বলছে নয় 5 তারিখে, নয় 8 তারিখে। তাহলে আপনি এখানে যদি এবং কিন্তু থাকে, নতুবা বা অন্য কিছু থাকে, তাহলে আপনি চিন্তা করেন সামনে যে ঘোষণাটা আসবে ওখানেও দেখবেন আপনি যদি কিন্তু ডট, দাড়ি কমা, সেমিকোলনে ভরা। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানিয়েছেন যে আগামী 5-6 দিন খুবই গুরুত্বপূর্ণ। কেন? এটা ওনার কাছে গুরুত্বপূর্ণ, বিকজ উনি ভয় পাচ্ছেন। আমরা তো যারা সাধারণ জনগণ, আমাদের কাছে তো এটা কোনো ভয় না। আমরা তো যে এখন আমাদের জীবন যৌবন সব কিছু আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। ওনারই একজন উপদেষ্টা বলেছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত, যে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, তারপর শেষে পুলিশ কাজ করতে পারছে না, রাষ্ট্রের সমস্ত জিনিসগুলো ভেঙে পড়েছে। তো সেখানে আমরা যারা জনগণ, আমরা তো রাস্তাঘাটে চলছি, সবসময় দোয়া ইউনুস পড়ছি। আগে তো দোয়া ইউনুস পড়তাম, এখন অত দোয়া ইউনুসও পড়ি না, এখন আয়াতুল কুরসি পড়ছি বেশি বেশি করে আর কি। তো সেই আয়াতুল কুরসি পড়ছি, বুকে ফুটফু দিয়ে ইয়াসিন সূরা পড়ছি, আল্লাহর উপর ভরসা করে আমরা চলছি, আমাদের তো তেমন কোনো অসুবিধা হচ্ছে না। জনগণ তো এভাবে ভয় পাচ্ছে, 5 দিন গুরুত্বপূর্ণ, উনি কেন বারবার এই কথাগুলো বলছেন? এটা উনি বলতে পারেন, আর ওনার বস ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারেন। উই ডু নট কেয়ার অ্যাবাউট ইট। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ। যেমনটি আমরা জানতে পারলাম, 5 আগস্ট সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এবং এনসিপি আজ তাদের ইশতেহারে যেমনটি জানিয়েছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির বিষয়টি। সবকিছু মিলিয়ে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আবার নতুন করে সংকটের পথে কি আমরা আবর্তিত হচ্ছি? স্বীকৃতি, এটা ভদ্র ভাষায় বলেছে, আসলে তারা ইন্ডিপেন্ডেন্ট চায়। তারা বলেছে যে তারা যদি সংবিধানে আইনি কাঠামোর মধ্যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না দেওয়া হয়, তাহলে তাদেরকে দেশদ্রোহী ভাবা হবে বা মব সন্ত্রাসী বলা হবে, তাদেরকে ঝুলানো হবে। তো এখন আমার একটা উদাহরণ শোনেন। শেখ মুজিবকে পরিবার সহ হত্যা করেছিল, মোস্তাক আহমেদ ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই আইন রদ করে ফাঁসি দিছে না? স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধীদের ফাঁসি দিছে না? কোথায়? আপনি দেখেন, তখন ছিল ফ্রিডম পার্টি, ফ্রিডম পার্টির একটা পত্রিকা ছিল, সেই পত্রিকা সার্কুলেশন কিন্তু হাইয়েস্ট উঠেছিল, এমন তাফালিং পার্টি ছিল, প্রেস ক্লাবে এসে মানুষ মারি ফেলছিল গুলি করে। কোথায় তারা? নাই তো। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট দিয়ে কাজ হবে না। ইন্ডিপেন্ডেন্ট আপনি ফৌজদারি আদালতেরটাও ইন্ডিপেন্ডেন্ট নেবেন। এই যে বললাম না যে কেউ নিলে চাঁদা, কেউ নিলে হাদিয়া, কেউ নিলে ডোনেশন, কেউ নিলে অনুদান, এগুলোর বিচার হবে না? বিচার তো হবে, সরকার চেঞ্জ হলে বিচার হবে। এই জন্যই বলছি যে সরকারে তো এনসিপি এবং জামাতি আছে, পুরো রাষ্ট্রটা ভিতরে ভিতরে তারা দখল করে রাখছে এবং এনসিপিকে ব্যবহার করতেছে। এনসিপি ছোটখাটো এনএসএফ হয়েছে আইয়ুব খানের, হ্যাঁ, কারণ তাদের দেখে ভয় পায়, কোন জায়গায় মব তৈরি করে ইত্যাদি ইত্যাদি, এটা জামাত খেলা করতেছে।
এবং ভার্চুয়ালি জামাতের আমির তো এখন জাতির পিতা হয়ে গেছে, হে যা কয় তাই হয়, ওই কানে কানে এনসিপির কানে ঢুকাই দিলে সেটাই হয়। সুতরাং আপনি দেশটা আসলে জামাতের, ওই তো দেবপ্রিয় ভট্টাচার্য বলছে না, সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে জামাতের এনসিপি, সরকারের ভিতরে সরকার, বাইরে কোথায় পাবে? আর বাইরের এগুলো তো এনজিও কর্মী, এই বিদেশি নাগরিক, এগুলো সব বুড়া আমলা, এগুলো কিসের সরকার? সরকার তো এরা। বলেন এনসিপি কোন দাবিটা করছে মান নেই? একমাত্র আপনার ওই রাষ্ট্রপতিকে সরাইতে গেছিল, ওইটা সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি হবে এই জন্য বিএনপি ওটার বিরোধিতা করছে, ওইটা হয় নাই প্রথম চোটে, আর বাকি তো সব হয়েছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, তাহলে কোথায় অগ্রসর হচ্ছে আমরা? স্থিতিশীলতা থেকে কত দূরে আমরা? গোলাম মাওলা নূর, দু চার লাইনে যদি মন্তব্য করেন। না, এখন আসলে আমি আগে একটা কথা বলেছিলাম 2014 সনে যে শেখ হাসিনার অবশ্যই টুডে টুমরো পতন হবে, কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে তাতে শেখ হাসিনার পরে যে আসবে, শেখ হাসিনার জামানার চেয়ে খারাপ জামানা আসবে, এবং সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এখন এই শেখ হাসিনা একটা বাংলাদেশকে রীতিমতো একটা ডলা দিয়ে গেছে, তার উপর গত এই 1 বছর ধরে যে ডলারটা দিয়েছে এই যাকে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা গং, এই ডলার কারণে আমাদের পুরো সর্বনাশ হয়ে গেছে। ফলে এরপরে যারাই আসুক না কেন, বিএনপি আসুক, তৃতীয় শক্তি আসুক, মিলিটারি আসুক, অ্যাকচুয়ালি পরিস্থিতি আরও খারাপ হবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।